হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আগামী বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাকে লক্ষ্য করে একটি ম্যাথ প্র্যাকটিস ক্লাস সিরিজ শুরু করেছি। তো আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস ক্লাস সিরিজের 2 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসের প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে, দেখো যে কমল একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। বিমল কমলের থেকে যদি 50% বেশি শক্তিশালী হয়, কমল ও বিমল একসাথে কাজ করলে সেই কাজটি কত দিনে শেষ করবে। তাহলে দেখো আমাদের অঙ্কটিতে কী দেওয়া আছে, যে কমল একটি কাজ করছে 15 দিনে, ঠিক আছে। তাহলে কমল করছে আমাদের একটি কাজ করছে, অর্থাৎ এক অংশ করছে 15 দিনে। এরপর কি বলেছে, যে বিমল কমলের থেকে যদি 50% বেশি শক্তিশালী হয়, তাহলে বিমল কি হচ্ছে, বিমল কমলের থেকে 50% বেশি শক্তিশালী, মানে যে যদি আমাদের কমল 15 দিনে এক অংশ করে, তাহলে বিমল 15 দিনে কত অংশ করবে, 15 দিনে করবে এক অংশ প্লাস একের অর্ধেক অংশ। তাহলে একের 2 অংশ সমান কত অংশ করছে, 3/2 অংশ করছে আমাদের 15 দিনে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কমল একদিনে কত অংশ করছে, কমল একদিনে করবে 1/15 অংশ, ঠিক আছে। আর এখানে আমাদের বিমল একদিনে করবে 3/30 অংশ, মানে কত হচ্ছে আমাদের 1/10 অংশ। তাহলে বিমল একদিনে করছে 1/10 অংশ এবং কমল একদিনে করছে 1/15 অংশ। তাহলে দুজনে মিলে অর্থাৎ একত্রে কমল ও বিমল একদিনে কত অংশ করবে, একদিনে করবে 1/15 প্লাস 1/10 অংশ, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের যোগ করা হয়, তাহলে কত আসবে আমাদের 30 হচ্ছে লসাগু, হ্যাঁ, উপরে হচ্ছে 2 প্লাস 3, মানে কত হচ্ছে আমাদের 1/6 অংশ, ঠিক আছে। তাহলে কমল এবং বিমল একদিনে করছে 1/6 অংশ। তাহলে আমাদের কমল ও বিমল একত্রে এক অংশ কত দিনে করবে, 6 দিনে করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশানটি, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো, 1 মিনিটে একটি বালতির 3/7 অংশ ভর্তি হয়, বালতির বাকি অংশ ভর্তি হতে কতক্ষণ সময় লাগবে। তাহলে দেখো অঙ্কটিতে কী দেওয়া আছে, যে একটি বালতির 3/7 অংশ ভর্তি হচ্ছে 1 মিনিটে। তাহলে বালতির 3/7 অংশ ভর্তি হচ্ছে আমাদের 1 মিনিটে। এখানে আমাদের অংশটাকে পি দিয়ে চিহ্নিত করলাম, এইখানে আমাদের মিনিটে এম দিয়ে চিহ্নিত করছি, ঠিক আছে। তাহলে 3/7 অংশ ভর্তি হতে সময় লাগছে 1 মিনিট। তাহলে বাকি অংশ ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে দেখো আমাদের বাকি অংশ কী করে আমরা পাবো, আমি ধরে নিচ্ছি পুরো অংশটা হচ্ছে 1 অংশ, তাহলে তার থেকে আমাদের 3/7 অংশ ভর্তি হয়ে গেছে, তাহলে বাকি অংশ থাকছে 1 - 3/7, মানে কত হচ্ছে আমাদের 4/7 অংশ। তাহলে আমাদের 3/7 অংশ ভর্তি হতে যদি 1 মিনিট সময় লাগে, তাহলে 4/7 অংশ ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে আমাদের কি আসবে, 1/3/7 গুণ 4/7, ঠিক আছে, ওকে নিয়ম করলে। তাহলে এখানে কি আছে দেখো, 7/3 আসছে গুণ 4/7 আসছে। তাহলে এই 7 আর এই 7 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 4/3 মিনিট। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে বি এর অপশানটি, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো, এ এবং বি একটি ব্যবসাতে 3:2 অনুপাতে বিনিয়োগ করে মোট লাভের 5% একটি বিদ্যালয়ে দান করে। এ মোট লাভের 8,550 টাকা পায়, মোট কত টাকা লাভ হয়েছিল। তাহলে দেখো আমাদের অঙ্কটিতে কী বের করতে বলেছে, মোট লাভের পরিমাণটা আমাদের বের করতে বলেছে। তাহলে এ আর বি আমাদের একটি ব্যবসা শুরু করেছে, কত অনুপাতে তারা টাকা বিনিয়োগ করেছে, 3:2 অনুপাতে টাকা বিনিয়োগ করেছে। তাদের যে পরিমাণ মোট লাভ হচ্ছে তার 5% টাকা বিদ্যালয়ে দান করছে। তাহলে বিদ্যালয়ে দান করার পরে যে টাকাটা পড়ে থাকছে, সেই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে এ আর বি, ঠিক আছে। সেই টাকার থেকে আমাদের এ পাচ্ছে ক হাজার টাকা, 8,550 টাকা এ পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের মোট লাভটা বের করতে বলেছে। আমি ধরে নিচ্ছি যে মোট লাভের পরিমাণ হচ্ছে 1 টাকা, ঠিক আছে। তাহলে বিদ্যালয়কে কত পার্সেন্ট দান করছে, 5%। তাহলে x গুণ 5/100, তাহলে কত আসছে আমাদের, এখানে কত কাটছে, 20 কাটছে। তাহলে x/20 টাকা আমাদের বিদ্যালয়ে দান করছে। তাহলে যদি আমাদের x/20 টাকা বিদ্যালয়ে দান করে, তাহলে অবশিষ্ট লাভ কত হচ্ছে আমাদের, x - x/20, মানে কত হচ্ছে আমাদের 19x/20 টাকা। তাহলে 19x/20 টাকাটা এ আর বি তাদের মূলধন অনুপাতে ভাগ করবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এ আর বি তাদের মূলধন অনুপাতটা কত দেওয়া আছে আমাদের, 3:2। তাহলে এর আনুপাতিক ভাগ আর কত হবে, 3/5, এবং বি এর আনুপাতিক ভাগ আর হবে 2/5।
এখানে আমাদের এ টাকাটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এ 19x/20 থেকে কত টাকা পাবে? তাহলে এখানে পাবো 19x/20 গুণ 3/5। তাহলে এই টাকাটা হচ্ছে আমাদের এর টাকার পরিমাণ। তাহলে দেখো আমাদের এর টাকার পরিমাণটা দেওয়া আছে, তাহলে এটার সাথে আমাদের এর টাকাটা সমান করব, ঠিক আছে। তাহলে 8,550। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলেই এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে এক্স এর মান কত আসবে দেখো, এক্স এর মান আসবে 8,550 গুণ 20 গুণ 5 ডিভাইডেড বাই 19 গুণ 3, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের কতই কাটছে, এটা 3 দিয়ে এটা কাটছে, কতই কাটছে 2,850 কাটছে। এটাকে আবার 19 দিয়ে কাটছে, 19 দিয়ে কতই কাটছে আমাদের 19 দিয়ে কাটছে আমাদের 150 কাটছে, ঠিক আছে। তাহলে 150 গুণ 20 গুণ 5 করলে কত আসছে আমাদের 15,000 টাকা আসছে, ঠিক আছে। তাহলে আমাদের মোট লাভের পরিমাণ হচ্ছে 15,000 টাকা। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো, কোনো একটি সংখ্যার 42% এবং 28%-এর পার্থক্য 210 টাকা হলে সেই সংখ্যাটির 59% কত হবে? আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটি হলো এক্স, ঠিক আছে। তাহলে সংখ্যাটির 42% মানে এক্স গুণ 42/100 এবং সংখ্যাটির 28%-এর পার্থক্য 200x মাইনাস এক্স গুণ 28/100 সমান কত হচ্ছে 210। এটা আমাদের দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমাদের ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে থেকে আমাদের ক্যালকুলেশন করলে 100 হচ্ছে লসাগু, এখানে 42x মাইনাস 28x করলে কত আসবে আমাদের 14x আসছে, ঠিক আছে। 14x ইকুয়াল টু 210। তাহলে এক্স এর মান কত আসবে 210 গুণ 100 ডিভাইডেড বাই 14। তাহলে এটা আমাদের কত কাটছে 7 কাটছে, 7 দুগুণে 14, এটা 7 কাটলে 30 হচ্ছে, ঠিক আছে। এইখানে কত হচ্ছে 15 কাটছে, 15 দুগুণে 30, তাহলে কত হচ্ছে 15 গুণিত 100 মানে কত হচ্ছে আমাদের 1500, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সংখ্যাটি হচ্ছে 1500, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, সেই সংখ্যাটির 59% সমান কত? তাহলে আমাদের 1500-এর 59%, তাহলে 1500 গুণ 59/100। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 15 গুণিত 59 মানে কত আসছে আমাদের 885। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো, কোনো সংখ্যা 8% হ্রাস পেলে 506 হয়, সংখ্যাটি কত? আমি ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স। এবার কি বলছে যে সংখ্যাটির 8% হ্রাস পেলে সংখ্যাটি হচ্ছে 506। তাহলে এক্স মাইনাস এক্স গুণ 8/100 সমান কত দেওয়া আছে আমাদের 506 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে কত কাটছে আমাদের 4 দুগুণে 8 হচ্ছে, আর এখানে 4 পঁচিশে 100। তাহলে এখানে আমাদের যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত আসে 23x/25 সমান 506। তাহলে এক সমান কত আসবে আমাদের 506 গুণ 25 ডিভাইডেড বাই 23। তাহলে এখানে আমাদের কতই কাটছে 22 কাটছে, ঠিক আছে। তাহলে 22 গুণ 25 করলে কত আসবে আমাদের 22 গুণ 25 করলে আসবে আমাদের 550। তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে 550। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি এর অপশানটি, ঠিক আছে, ডি এর অপশানটি। পরের কোয়েশ্চেনটি দেখো, 10টি পাম্প দ্বারা 10 ঘন্টায় 75 টন জল তোলা যায়। তাহলে 10টি পাম্প দ্বারা 100 টন জল তুলতে কত সময় লাগবে? এটা আমাদের বের করতে বলেছে, মানে সময়টা বের করতে বলেছে যে 100 টন জল তুলতে 10টি পাম্পের কত সময় লাগবে, এটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রথম ক্ষেত্রে এমন সময় কী দেওয়া আছে 10টি পাম্প আছে, ঠিক আছে। টাইম কত দেওয়া আছে 10 ঘন্টা দেওয়া আছে। আমাদের টোটাল পরিমাণটা জলের পরিমাণটা কত হচ্ছে 75 টন। তাহলে এখানে আমি W1 সমান হচ্ছে 75। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এই পাম্পের পরিমাণটা একই থাকছে, ঠিক আছে। তাহলে M2 সমান 10। টাইমটা আমাদের বের করতে বলেছে T2টা, ঠিক আছে। এইখানে আমাদের দেখো পরিমাণটা কত আছে জলের পরিমাণটা 100 টন, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটি সূত্র রয়েছে, ঠিক আছে। সূত্রটি হচ্ছে যে M1 T1 D1 বাই W1 ইকুয়াল টু M2 T2 D2 বাই W2, ঠিক আছে। যেখানে M সমান হচ্ছে লোক সংখ্যা, T1 সমান হচ্ছে সময় এবং D সমান হচ্ছে দিন সংখ্যা এবং W1 হচ্ছে
কাজের পরিমাণ, ঠিক আছে। তো এই ফর্মুলাটা যদি আমরা এই ভ্যালুগুলো বসানো হয় তাহলে আমরা টি2টা পেয়ে যাব। তাহলে M1 কত আছে 10 আছে, গুণ T1, T1 কত আছে 10 আছে, D1 তো এখানে নেই, W1 কত আছে আমাদের 75 আছে, ইকুয়াল টু M2 কত আছে 10 আছে, T2টা আমাদের বের করতে হবে, W2 কত দেওয়া আছে আমাদের 100 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে T2 সমান হবে, T2 সমান 100 গুণ 10 গুণ 10 ডিভাইডেড বাই 10 গুণ 75। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে কত আছে, একটা 10 কেটে যাচ্ছে, ঠিক আছে। এইখানে আমাদের 3 পঁচিশে 75 আর এখানে 4 পঁচিশে 100, তাহলে কত আছে আমাদের 4 10 40 বাই 3। তাহলে আমাদের 10টি পাম্প দ্বারা 100 টন জল তুলতে কত সময় লাগবে, 40 বাই 3 ঘন্টা সময় লাগবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশানটি, ঠিক আছে, সি এর অপশানটি। পরের অঙ্কটি দেখো, যদি x y এর 80% হয় তাহলে y x এর কত পার্সেন্ট হবে। তাহলে এখানে কী দেওয়া আছে দেখো, যে x y এর 80%, তাহলে y গুণ 80 বাই 100, ঠিক আছে। তাহলে আমাদের কী বের করতে বলেছে, যে y x এর কত পার্সেন্ট হবে। তাহলে আমাদের y এর মানটা বের করতে হবে। তাহলে y সমান কত আসবে আমাদের, y সমান আসবে x গুণ 100 বাই 80, ঠিক আছে। তাহলে এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, 5 দুগুণে 10 আর এখানে 4 দুগুণে 8, তাহলে কত আসছে আমাদের 5 বাই 4 x, ঠিক আছে। এরপর আমাদের কী বের করতে বলেছে, যে y x এর কত পার্সেন্ট। তাহলে আমাদের এই যে হরে 4 আছে এটাকে আমাদের 100 করতে হবে। তাহলে আমাদের বলো লবকে এবং হরকে কত গুণ করলে নিচে আমাদের 100 হবে, ঠিক আছে। তাহলে আমাদের হরের সঙ্গে কত গুণ করলে 100 হবে, 25 গুণ করলে। তাহলে আমরা উপরে 25 গুণ করব আর নিচে 25 গুণ করলে আসবে 100 x, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 125 বাই 100 x সমান কত হচ্ছে 125%। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশানটি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কত টাকা সরল সুদে আসলে 5 বছরে 520 টাকা ও 7 বছরে 568 টাকা হয়। তাহলে এখানে আমাদের কী বের করতে বলেছে, আসলে পরিমাণটা বের করতে বলেছে, যে কত টাকা সরল সুদে আসলে 5 বছরে 520 এবং 7 বছরে 568 টাকা হবে। এখানে আমাদের সুদের হার দেওয়া নেই, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি সুদের হারটি হচ্ছে আর পার্সেন্ট আরে, ঠিক আছে, এবং আসলটা ধরে নিচ্ছি আমি পি টাকা। তাহলে পি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে কী বলা আছে দেখো, 7 বছরে সুদ আসল কত দেওয়া আছে আমাদের 568 টাকা। তাহলে 7 বছরে সুদ আসল যদি 568 হয় তাহলে আমরা কী লিখব, আসল প্লাস 7 বছরের সুদ, 7 বছরের সুদ কত হবে 7 পি আর বাই 100। তাহলে আসল প্লাস সুদ সমান সুদ আসল 568, আর এখানে 5 বছরের সুদ আসল কত দেওয়া আছে 520 দেওয়া আছে। তাহলে পি প্লাস 5 গুণ পি গুণ আর বাই 100 সমান কত আছে আমাদের 520 দেওয়া আছে, ঠিক আছে। এরপর আমরা বিয়োগ করব, বিয়োগ করলে দেখো পি পি কেটে যাচ্ছে, তাহলে 7 আছে এখানে, এখানে 5 আছে, তাহলে বিয়োগ করলে কত আসবে 2 গুণ পি গুণ আর বাই 100 সমান কত আসবে 568 মাইনাস 520 মানে কত আসছে আমাদের 48 আসছে, ঠিক আছে। তাহলে আমাদের 2 বছরের সুদ কত পাচ্ছি 48 টাকা। তাহলে 1 বছরের সুদ কত পাবো, পি আর বাই 100 সমান 24 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে আমাদের 24 টাকা, অর্থাৎ পি আর বাই 100 মান হচ্ছে আমাদের 24, ঠিক আছে। তাহলে এই মানটা এখন আমি এই দ্বিতীয় সমীকরণটাকে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সমীকরণটাতে যদি বসানো হয় তাহলে কত আসে দেখো, পি প্লাস 5 গুণ পি আর বাই 100, পি আর বাই 100 মান আছে 24, তাহলে 5 গুণ 24 ইকুয়াল টু 520। তাহলে পি সমান কত আসছে 520 মাইনাস 5 গুণ 24 করলে কত আসবে আমাদের 120। তাহলে এখানে আমাদের 520 মাইনাস 120 মানে কত হচ্ছে 400। তাহলে এখানে আমাদের আসলের পরিমাণটা হচ্ছে 400 টাকা। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি এর অপশানটি, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো, একটি জলের পাত্রের জল প্রতিদিন দ্বিগুণ হয়। যদি পাত্রটি জল পূর্ণ হতে 12 দিন সময় লাগে তাহলে অর্ধেক জল পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে দেখো আমাদের পাত্রটি জল পূর্ণ হতে কত দিন সময় লাগছে, 12 দিন সময় লাগছে, ঠিক আছে। তাহলে 12 দিন সময় লাগছে, তাহলে তার আগের দিন অর্থাৎ 11তম দিনে কত জল থাকবে আমাদের 1/2 অংশ, ঠিক আছে, অর্থাৎ অর্ধেক জল থাকবে। তবে তো আমাদের 12 দিনে গিয়ে জল পূর্ণ হবে, ঠিক আছে। তাহলে আমাদের 11 দিনে অর্ধেক জল পূর্ণ হবে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এর অপশানটি। পরের অঙ্কটি দেখো, এই সংখ্যাটি
3 ও 11 দ্বারা বিভাজ্য শতক ও দশক স্থানের অশূন্য সংখ্যাগুলো যথাক্রমে এগুলোর মধ্যে কোনটি হবে? ঠিক আছে, তাহলে এখানে আমাদের সংখ্যাটি কী দেওয়া আছে 4 7 6 স্টার স্টার 0। আমি ধরে নিচ্ছি যে শতক স্থানে এক্স এবং দশক স্থানে ওয়াই বসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের সংখ্যাটির অঙ্কগুলো সমষ্টি কত আছে 4 প্লাস 7 প্লাস 6 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 0 সমান কত আসবে আমাদের 17 প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এই যে আমাদের অঙ্কগুলোর সমষ্টি, এই সমষ্টি আমাদের 3 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, এবং সংখ্যাটি আবার 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 11 দ্বারা বিভাজ্য হতে গেলে কী করতে হয়, যে যুগ্ম স্থানের অঙ্কগুলোর সমষ্টি মাইনাস অযুগ্ম স্থানের অঙ্কগুলোর সমষ্টি ডিফারেন্সটা যেন আমাদের শূন্য হয় বা 11 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যুগ্ম স্থানের অঙ্কগুলোর সমষ্টি কত আছে দেখো, যুগ্ম স্থান কী কী আছে আমাদের ওয়াই আছে, এখানে আমাদের 6 আছে, আর এখানে আমাদের 4 আছে। কত আছে আমার তাহলে 10 প্লাস ওয়াই আছে, মাইনাস অযুগ্ম স্থানে কী কী আছে আমাদের 0 আছে, এক্স আছে এবং 7 আছে, মানে কত হচ্ছে 7 প্লাস এক্স হচ্ছে। ঠিক আছে, এই ডিফারেন্সটা আমাদের যেন শূন্য হয়। ঠিক আছে, তাহলে ইকাল টু শূন্য। তাহলে কত আছে দেখো আমাদের এখানে 3 প্লাস ওয়াই মাইনাস এক্স ইকাল টু শূন্য, মানে আসছে আমাদের এক্স মাইনাস ওয়াই ইকাল টু 3 আসে, অর্থাৎ শতক স্থানের অঙ্ক মাইনাস দশক স্থানের অঙ্ক সমান 3। তাহলে এই আমাদের যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলো থেকে আমাদের করতে হবে। তাহলে অপশানগুলো থেকে আমাদের শতক স্থান এবং দশক স্থানের ডিফারেন্সটা যেন 3 হয়, এবং শতক স্থান এবং শতক স্থান এবং দশক স্থানের অঙ্কের সমষ্টি 17 সাথে যোগ করলে যেন 3 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, এই দুটো আমাদের দেখতে হবে। ঠিক আছে, প্রথম অপশানটি দেখো 6 আছে এবং 2 আছে, তাহলে এক্সের মান যদি 6 হয় এবং ওয়ার মান 2 হয়, তাহলে কত আসছে 6 প্লাস 2 মানে কত হচ্ছে 8, 8 প্লাস 17 মানে 25 আছে, 25 3 দ্বারা বিভাজ্য নয়। এরপর দেখো আমাদের 6 মাইনাস 2 মানে কত আছে 4 আছে, 3 আছে এখানে, আমাদের এটা হচ্ছে না, তাহলে ফার্স্ট অপশান হচ্ছে না। সেকেন্ড অপশান 8 আছে এবং 2 আছে, তাহলে 8 আর 2 যোগ করলে কত হচ্ছে 10, 10 প্লাস 17 মানে কত আছে 27, মানে 3 দ্বারা ভাগ করে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখো আমাদের 8 মাইনাস 2 কত হচ্ছে 8 মাইনাস 2 6 হচ্ছে, 3 হচ্ছে না, মানে এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য না। তাহলে আমাদের অপশান বি হচ্ছে না। অপশান সি 6 আছে এবং 5 আছে, তাহলে 6 এবং 5 এর যোগফল কত হচ্ছে 11, 11 সাথে যোগ করলে কত হচ্ছে 28 হচ্ছে, যেটি আমাদের 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের সি এর অপশানটি হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ডি এর অপশানটি পড়ে থাকছে, তাহলে এক্স এর মান কত হচ্ছে 8 এবং ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে দেখো 8 আর 5 13, আর এখানে 17 যোগ করলে কত হচ্ছে 30, যা 3 দ্বারা বিভাজ্য। আর এখানে দেখো আমাদের 8 মাইনাস 5 মানে কত হচ্ছে 3 আসছে, তাহলে এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে ডি এর অপশানটি। ঠিক আছে, তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।